আমি রাধিকা আর আমার একমাত্র ছেলে পরেশ। আমরা মুম্বাইয়ের একটা ফ্ল্যাটে থাকি। আজ থেকে 10 বছর আগে আমার স্বামী মারা যান। তখন আমার ছেলের বয়স 14 বছর আর আমার বয়স ছিল 32 বছর। আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম। আমাদের আদিবাড়ি কলকাতায়। আমার স্বামী মারা গেলে আমার ওপর জুলুম শুরু করে আমার স্বামীর পরিবারের লোকেরা। এই বিষয়ে একটু পরে জানতে পারবেন। আমি আর আমার ছেলে চলে এলাম মুম্বাইয়ের একটা ফ্ল্যাট নিয়ে। আমি আগে চাকরি করতাম আর পাশাপাশি স্বামীর ইন্স্যুরেন্সের টাকা ছিল। সেই টাকা দিয়ে আমি এই 2 রুমের ফ্ল্যাটটা কিনি আর আমার স্বামীর ব্যাংক ব্যালেন্স ভালোই ছিল। তা দিয়ে ভালোই চলত আমাদের। তবে 2.5 বছর পর আমি আবার চাকরিতে যোগ দিলাম। পরেশ স্কুলে পড়ে। আমাদের সুখ দুঃখ নিয়ে দিন ঠিকঠাক ভালোই কাটতে থাকল। বর্তমানে আমার ছেলের বয়স 24 বছর। ও এখন কলেজে পড়ে আর আমার বয়স বর্তমানে 43 বছর। আমি গার্মেন্টস কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি। চাকরির জন্য রোজ দৌড়াদৌড়ির কারণে আমার ব্যায়াম হয়ে যায়। ছেলেকে আমি ভীষণ যত্ন করি। বিশেষ করে ওর বাবার মারা গেলে দুজনকে আঁকড়ে ধরে আছি। আমি রোজ সকালে উঠে ওর ঘরে যেতাম। ও জবে থেকে একা ঘুমানো শুরু করল, আমি তখন থেকে সকালে উঠে দেখে আসতাম ও ঠিক আছে কিনা। খুব কেয়ার করি আমি ওকে। রোজগার মতোই পরেশ ওর ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে প্রতিদিনের কাজ সেরে রান্নাঘরে আসলো। আমি তখন সকালের নাশতা তৈরি করছিলাম। তখন পরেশ এসে রোজগার মতোই আমার পাশে দাঁড়ালো। আমি ওকে একটু মলিন হাসি দিলাম আর বললাম, টেবিলে গিয়ে বস, আমি খাবার আনছি। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর রোজগার মতোই দিনটা চলে গেল। পরের দিন সকালে আমি যখন ওর ঘরে যাই তখন দেখি পরেশ ওর জেঠিমার নাম নিয়ে ঘুমের ঘরে কি যাতা বলছে। আমার আর বুঝতে বাকি রইল না। ওর এই কাণ্ড দেখে আমার চোখে জল চলে এলো আর ওর ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম আর বসে কাঁদতে থাকলাম। একটু পরে ও আমার ঘরে এসে মা বলে আমার কাঁধে হাত রাখল। আমি তখন চমকে উঠলাম আর উঠে দাঁড়িয়ে ওকে এক থাপ্পড় দিলাম আর বললাম, এত বাজে তুই? তোর বাবা মরার পর থেকে তোকে আমি কত কষ্ট করে এত বড় করেছি আর তুই আমাকে ভুলে যেতে পারলি? ও বলল, সরি, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর করব না। আমি বললাম, তোকে এত আগলে রাখলাম, এত খেটে তোকে বড় করলাম, আর সেই তুই? আমি ভাবতে পারছি না। ও বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না। আমি বললাম, তুই খাবার খেয়ে কলেজে যা, সন্ধেবেলা অফিস থেকে ফিরে তোর সাথে কথা বলবো। তখন পরেশ খুব ভয়ে ভয়ে খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেল। পরেশ কলেজ থেকে বাড়ি ফেরে 5:30টার সময়, আর আমার আসতে আরও প্রায় 3 ঘন্টা বেশি লাগে। আমি 8:30 নাগাদ কলিং বেল বাজালাম। পরেশ দরজা খুলে দিল আমার দিকে না তাকিয়ে। তারপর ও নিজের ঘরে বসে পড়ার ভান করতে থাকল। বেশ কিছুক্ষণ পরে আমি পরেশের ঘরে গেলাম। আমি ফ্রেশ শাড়ি পরে, হাতে একটা প্লেট, তাতে সিঙাড়া। আমি মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতাম। আমি ওর হাতে সিঙাড়ার প্লেট দিয়ে বললাম, কলেজ থেকে এসে তো কিছু খাসনি, আয় সিঙাড়া খাওয়া যাক। এই বলে আমি ওর পড়ার টেবিলের আরেকটা চেয়ারে বসলাম। তারপর দুজনে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আমি ওকে বললাম, পরেশ, সকালে তোর গায়ে হাত দেওয়া আমার ঠিক হয়নি। তুই এখন বড় হয়েছিস, কিন্তু আমার তখন খুব রাগ উঠে গিয়েছিল। আমি গলা ভারী করে এগুলো ওকে বললাম। আর পরেশ বলল, এই সময় আমার অনেক পরিবর্তন আসে। আমি বললাম, তাতে তুই যা করেছিস তা হওয়া স্বাভাবিক, কিন্তু নিজেকে সংযম করতে হবে। এই বলে আমি একটু কেঁদে উঠলাম। তারপর একটু সামলে নিয়ে মজা করে ছেলেকে বললাম, তোর কোনো গার্লফ্রেন্ড নেই? কাউকে পছন্দ করিস? যদি পছন্দের কেউ থাকে আমাকে বলিস, তাহলে তোকে বিয়ে দিয়ে ঘরে বুনিয়ে আসব। ও একটু লজ্জা পেয়ে বলল, না, তেমন কেউ নেই। আমি ওকে অল্প হাসির ভান করে জিজ্ঞেস করলাম, কেন, তোর কলেজে কোনো সুন্দরী মেয়ে নেই? যদিও কলেজটা পড়ার জায়গা, কিন্তু তোর যা অবস্থা, তোর জীবনে প্রেম আসাটাই ভালো। ও একটু সহজ হয়ে বলল, আমার যে কাউকে মনে ধরে না। আমি বললাম, ফেসবুকে মেয়েদের সাথে কথা বলিস না? ও বলল, বলি, কিন্তু এমনি সাধারণ। আমি বললাম, কেন, তোর কি সমবয়সী মেয়েদের সাথে কথাবার্তা বা তাদের পছন্দ, নাকি শুধু আমার মতো বয়স্ক মহিলাদের সাথে কথাবার্তা বলতে ভালো লাগে বা পছন্দ? আমার কথা শুনে ও চুপ হয়ে রইল। তা দেখে আমি বললাম, এখন চুপ করে আছিস কেন? ও একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। আমি বললাম, দেখ পরেশ, এইসব কথা সাধারণত বাবারা তাদের ছেলেদের সাথে আলোচনা করে সঠিক পথ দেখায়, কিন্তু তোর দুর্ভাগ্য সেইটা তো হলো না। আজ তোর বাবা আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। এখন তোর ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমার। এই বলে আমি একটু চুপ থাকলাম। তারপর একটু ঢোক গিলে জিজ্ঞেস করলাম, তা কাকে কাকে ভেবে ঘুমের ঘরে যাতা বলিস? সত্যি করে বলবি। পরেশ এখনও পুরো চুপ, ওর মুখ লাল হয়ে যাচ্ছে, চুপ করে রইল। ও একটু চুপ থেকে তারপর বলল, মেজ জেঠি আর বড় জেঠিকে নিয়ে ভাবতাম। বড় জেঠি, মেজ জেঠি, তারা দুজনেই আমাকে খুব ভালোবাসত,
স্নেহ করত, কারণ আমরা যখন বাড়িতে ছিলাম মেজ জেঠি বড় জেঠি আমাকে অনেক কিছু খাওয়াতো এবং অনেক ভালোবাসত। একদিন তো মেজ জেঠি আমাকে বারান্দায় ডেটে নিয়ে গিয়ে বলল, পরেশবাবু, আপেল খাবে? তোমার জেঠুর জন্য আপেল দুটো যত্ন করে রেখেছিলাম, কিন্তু সে আপেল খেতে তেমন পছন্দ করে না, খালি কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো তুমি খাবে বাবা? আমি সম্মতি জানালে সে একটা আপেল বের করে আমাকে দিল। আমি আপেলটা খুব তৃপ্তি সহকারে খেলাম। জেঠিও আমার আপেল খাওয়া খুব মনোযোগ সহকারে দেখছিল, মনে হচ্ছিল আমার খাওয়া দেখে সে খুব খুশি। তারপর বলল, আর খাবে বাবা? তখন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তখন বের করে আরেকটা আপেল আমাকে খেতে দিল। আমি যখন পরপর দুটো আপেল খাচ্ছিলাম তখন মেজ জেঠি অনেক খুশি হলেন। তখন বুঝেছিলাম মেজ জেঠি আমাকে অনেক ভালোবাসে। আমি আমার ছেলের কথা খুব মনোযোগ সহকারে শুনলাম। ভাবলাম বুঝে ফেলেছি, পরেশ আমার থেকে ওর জেঠিমাদের খুব বেশি ভালোবাসে। আমরা ওই বাড়ি থেকে চলে এলেও সম্পর্কের খাতিরে যোগাযোগ ছিল। ওর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রেগে উঠলাম, কারণ আমি ওর জেঠিদের খুব অপছন্দ করতাম। আর ওকে বললাম, শেষে ওই বাজে মহিলা দুটোকে ভালো লাগলো তোর? আমার কথা শুনে পরেশ বলল, মা, তুমি কি জানো, শুধু তাই না, একদিন ওই বাড়িতে থাকতে বড় জেঠিমা আমাকে ডেকে বলল, বাবা, আমি তো তোর সাথে কথা বললে আবার কিছু খেতে দিলে তোর মা তো মন খারাপ করবে, কারণ তোর মা আমাদেরকে পছন্দ করে না, দেখতে পারে না। তা আমি কিন্তু তোকে কিছু খেতে দিব, খাবি? আর খেলেও তোর মাকে বলতে পারবি না, তাহলে সে অনেক বকবে। তখন আমি তাকে বলেছিলাম, না, বলবো না। তখন বড় জেঠিমা আমাকে তার কাপড়ের মধ্যে করে নিয়ে আনা দুটি আপেল বের করে আমাকে দিয়ে বলল, বাবা পরেশ, আপেল দুটো খা, আর খবরদার যেন তোর মাকে বলিস না। সেদিন যখন তোর মেজ জেঠি তোকে বারান্দায় আপেল খাওয়ালো তখন আমি ঘরের জানালা দিয়ে দেখতে পেয়েছিলাম। তখনই ভেবেছিলাম যে আমিও তোকে এভাবে করে খাওয়াবো, কারণ আমার তো ছেলে নাই আর তোকে আমি অনেক পছন্দ করি। আমি তো পরেশের কথা শুনে অবাক, এভাবে তারা আমার ছেলেদেরকে পছন্দ করত, ভালোবাসত এবং অনেক কিছু খেতে দিত। কিন্তু আমি ওর জেঠিদের কেন অপছন্দ করতাম তার কারণটা পরেশ জানত না। আমি বেশ রেগে গেছি, তাই ও ভয়ে ভয়ে বলল, তুমি তো সত্যিটা জানতে চাইছি না। তবে আমি ওর কথা শেষ না করতে দিয়েই বললাম, হ্যাঁ, ওদের তো ভালো লাগবে। ওদের বাড়ি গেলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, যেন তোকে ভালোবাসে, আর তুই ওদের নিয়ে বেশি ভাবিস। এত ভালো যখন ওদের বাড়িতে চলে যা। পরেশ বলল, এত রেগে যাচ্ছ কেন? তুমি ওদের এত হিংসে করো কেন? আমি বললাম, ওরে ছেলে, আমি হিংসুকে? আর ওরা খুব ভালো। জানিস ওরা কি বলেছিল আমাদের নিয়ে? আমি খুব রাগে কথাগুলো ওকে বললাম। তা দেখেও খুব ভয় পেয়ে চুপ করে আছে। আমি বললাম, আমরা ওই বাড়ি থেকে চলে আসার সময় তোর বড় জেঠি তোর মেজ জেঠিকে বলে, ওই তো রাধিকা যাচ্ছে, আলাদা থাকবে, স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে এখানে থাকলে তো আর কিছু হবে না। আমি রেগে এসব কথা খুব সহজে বলে গেলাম। তখন পরেশ বলল, তুমি কি বলছো এসব? এরকম কেউ কেউ বলতে পারে কি? আমি বললাম, আমার কথা তো বিশ্বাস হবে না, ওরাই তো তোর কাছে পছন্দের মানুষ। তারপর আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, পরেশও উঠে দাঁড়ালো। তখন আমি আবার বললাম, ওদের তো ভালো লাগে, আমাকে ভালো লাগে না তোর? ও বলল, তুমি সবার থেকে সেরা মা, ওরা কেউ না, তুমি শান্ত করো মা নিজেকে। আমি বললাম, আমাকে ভোলাস না, আমি তোর মা, আর মা হয়েও তো তোর পছন্দের মানুষ হতে পারলাম না। ওরা যে তোকে কি করে রেখেছে? ও এবার আমার কাছে এসে আমাকে ধরে বলল, আমার ওদের ভাবতে ভালো লাগতো সত্যি, কিন্তু তুমি যে আমার মা। আমি তখন ওর মাথায় হাত দিয়ে বললাম, সকালে ঘুমের ঘোরে তুই ওদের কথা ভাবছিলি তো, আর এখন ভালো লাগে না বলছিস? আমি তোকে কষ্ট করে বড় করলাম, স্বামী মরার পরে তোর কথা ভেবে বিয়ে না করে নিজে দিনের পর দিন রাতের পর রাত একা পার করলাম, আর সেই তুই ওদের নিয়ে ভাবিস? এই বলে আমি কেঁদে দিলাম। তখন ও বলল, আমি একমাত্র তোমাকে ভালোবাসি, ওদের কথা ভাবি না, শুধু তোমাকে ভাবি, তুমি আমার মা। আমি বললাম, মিথ্যে বলিস না, আমি তোর কাছে কিচ্ছু না, ওরাই সব। এই বলে আমি ওকে কাছে টেনে নিলাম। ও বলল, মা, এই জীবনে আমার একমাত্র অভিভাবক ও পছন্দের মানুষ তুমি। আমি বললাম, সেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে একা হয়ে আছি। এরপর আমরা ফ্রেশ হয়ে রাতে খেতে বসলাম। অর্ডার করে সিঙ্গারা, পরোটা আর হাঁসের মাংস এনে খেলাম। আমাদের মা ছেলের দুজনের জীবনে এখন আর কোনো কষ্ট নেই। এ দুনিয়াতে আপন বলতে আমারও কেউ ছিল না, একমাত্র ছেলে পরেশ ছাড়া। আর পরেশের কাছে আমি ছাড়া তার আর কেউ আপন ছিল না। তাই এখন আমার ছেলের কাছে আমি, আর আমার কাছে আমার ছেলে, দুজন দুজনার কাছে সব কিছু।
আমরা যখনই যেটা করি মা ছেলে দুজন মিলে পরামর্শ করে সবকিছু করি। কি খাবো, কি করব, কোথায় যাব, কিভাবে ভবিষ্যৎ গড়ব, সবকিছু দুজনে প্ল্যান করে করি। আর এজন্য আমার স্বামী না থাকার পরেও এভাবে গড়ে ওঠে আমাদের সুখের জীবন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে একটা লাইক দিয়ে SMAGকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।